হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক দশম শ্রেণীর বাংলার আফ্রিকা কবিতাটি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাই তোমরা যারা আবার মাধ্যমিক পরীক্ষার্থী 2027 ভিডিওটি একদম স্কিপ না করে পুরোপুরি দেখো, অনেকখানি উপকারে আসবে। দেখো, প্রথম প্রশ্ন, আফ্রিকা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? উত্তর হলো পত্রপুট। উদ্বাহু সেই রুদ্রযুগের উত্তাল দিনে। উদ্বাহু শব্দের অর্থ কী? উত্তর হলো ঊর্ধ্ববাহু বা ওপরে হাত তোলা। আফ্রিকা মহাদেশকে কার কোল থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল? উত্তর হলো প্রাচী ধরিত্রীর বুক থেকে। আফ্রিকা কোথা থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল? উত্তর হলো এশিয়া বা পূর্ব ভূখণ্ড থেকে, অর্থাৎ প্রাচী ধরিত্রী থেকে। তোমরা এইভাবেই লিখবে, এটা শুধুমাত্র প্রাচী ধরিত্রী বলে লিখবে না, এইভাবেই লিখবে। আফ্রিকা নিজেকে কোন আবরণে আবৃত করে রেখেছিল? উত্তর হলো কৃপণ আলোর অন্তপুরে বা নিবিড় অরণ্যের অন্ধকারে। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়। কাকে বনস্পতির নিবিড় পাহারায় বাঁধা হয়েছিল? উত্তর হলো আফ্রিকাকে। আফ্রিকা দুর্গমকে চিনেছিল কিসের মাধ্যমে? উত্তর হলো রহস্যের জাদুমন্ত্রে। আফ্রিকা কার ছদ্মবেশকে উপহাস করছিল? উত্তর হলো ভীষণকে। শঙ্কাকে চাচ্ছিলে তুমি হার মানাতে। কিসের শঙ্কাকে হার মানাতে চাওয়া হয়েছিল? উত্তর হলো আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায়। আফ্রিকার সে জাগানো তাণ্ডব কার ছিল? উত্তর হলো বিরূপের শ্লেষের। ছায়াবৃত্তা বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর হলো আফ্রিকাকে। সামুদ্রিক অত্যাচারীরা যখন আফ্রিকাকে এসেছিল তখন তাদের নখ কিসের চেয়েও তীক্ষ্ণ ছিল? উত্তর হলো নেকড়ের চেয়েও। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। ওরা বলতে কাদের বোঝানো হয়েছে? উত্তর হলো ইউরোপীয় সাম্রাজ্যবাদ ও উপনিবেশিক শাসকদের। সাম্রাজ্যবাদীদের দর্প বা অহংকার কেমন ছিল? উত্তর হলো মানুষের অন্ধত্বের চেয়েও অন্ধ। আফ্রিকার সাম্রাজ্যবাদীদের লোভ কেমন ছিল? উত্তর হলো বর্বর ও নির্লজ্জ। বন্ধুরা, তোমাদের বলে রাখি, এই সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল তোমরা চ্যানেলের ডেসক্রিপশন থেকে একদম ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে। এবং বাংলা 1, 2, 3 সমস্ত প্রশ্নের অধ্যায় ভিত্তিক উত্তর আমাদের চ্যানেলে দেওয়া আছে। তোমরা জানো যে 5 নম্বর প্রশ্ন সরাসরি 5 আসে না, 3+2 অথবা 2+2+1 এইভাবে ভেঙে দেওয়া হয়। তাই 3 নম্বরের প্রশ্নগুলো অত্যন্ত ভালোভাবে পড়লেই তোমরা 5 নম্বরের প্রশ্নগুলো সহজেই লিখতে পারবে। সেটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয়। দেখো, পরের প্রশ্ন, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। নখ বলতে কাদের কথা বোঝা হয়েছে? উত্তর হলো আফ্রিকার নিজের বন্য নেকড়ের কথা। আফ্রিকার অপমানিত ইতিহাস কিসের পঙ্কিল বা কদর্য হয়েছিল? উত্তর হলো রক্ত আর চোখের জলে। দস্যুদের জুতোর তলার কাদা কিসের দ্বারা চিহ্নিত হয়েছিল? উত্তর হলো চিরচিহ্নিত হয়ে রইল আফ্রিকার অপমানিত ইতিহাসে। সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় কি হচ্ছিল? উত্তর হলো মন্দিরে পুজো হচ্ছিল, শিশুরা মায়ের কোলে খেলছিল এবং কবির গানে সৌন্দর্যের আরাধনা চলছিল। অমৃতভাষী শব্দটির বিপরীত ভাবার্থ কবিতার কীভাবে প্রকাশিত? উত্তর হলো অত্যাচারীদের বর্বর ও নিষ্ঠুর আচরণের মাধ্যমে। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল। প্রদোষকাল শব্দের অর্থ কী? উত্তর হলো সন্ধ্যাবেলা বা রাত্রির আগমন। প্রদোষকালের বাতাস কেমন ছিল? উত্তর হলো ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস ছিল। গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, তারা কি ঘোষণা করলো? উত্তর হলো দিনের অন্তিমকাল বা অশুভ সময়ের বার্তা। এসো যুগান্তের কবি। কবি কাকে আহ্বান করেছেন? উত্তর হলো আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়ানো এক নতুন যুগের কবিকে আহ্বান করেছেন। যুগান্তের কবিকে কোথায় এসে দাঁড়াতে বলা হয়েছে? উত্তর হলো মানহারা মানবী তথা আফ্রিকার দ্বারে। যুগান্তের কবিকে মানহারা মানবীর দ্বারে এসে কি বলতে বলা হয়েছে? উত্তর হলো ক্ষমা করো বা সভ্যতার শেষ পুণ্যবাণী। সেটা কি? সেটা হচ্ছে ক্ষমা করো। হিংস্র প্রলাপের মধ্যে কিসের বাণী শেষ পুণ্যবাণী হবে? উত্তর হলো ক্ষমা করো, এই ক্ষমার বাণীটি শেষ পুণ্যবাণী। পঙ্কিল হলো ধূলি তোমার রক্তে অশ্রুতে মিশে। কার রক্ত ও অশ্রুর কথা বলা হয়েছে? উত্তর হলো আফ্রিকার অত্যাচারিত আদিম অধিবাসীদের কথা। আফ্রিকা কবিতাটি রবীন্দ্রনাথ কোন বিদেশি কবির অনুরোধে লিখেছিলেন?
উত্তর হলো অমিয় চক্রবর্তীর অনুরোধে। কবিতাটিতে আফ্রিকাকে মানহারা মানবী বলা হয়েছে কেন? উত্তর হলো সাম্রাজ্যবাদী শক্তি আফ্রিকার মান সম্মান এবং স্বাধীনতা ধূলিসাৎ করে দিয়েছিল বলে। দেখো, এই অধ্যায় থেকে 3 নম্বরের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, ওরা ভালো করে ফলো করো, প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, উদ্বাহু সেই রুদ্রযুগের উত্তাল দিনে, রুদ্রযুগ বলতে কি বোঝানো হয়েছে সেই যুগের বিবরণ দাও। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতে সৃষ্টির আদৈ পর্বে যখন পৃথিবী সম্পূর্ণ শান্ত হয়নি, চারিদিকে প্রাকৃতিক বিপর্যয় ভাঙাগড়ের খেলা চলছিল, সেই আদিম ও অশান্ত সময়কালকেই কবি তার কবিতায় রুদ্রযুগ বলে উল্লেখ করেছেন। যুগের বিবরণ, সৃষ্টির শুরুতে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে তার নতুন সৃষ্টিকে বারবার ধ্বংস করছিলেন এবং নতুন করে গড়ছিলেন, তখন ঘন ঘন মাথা নাড়ার আন্দোলনের প্রাচীর ধরিত্রীর বুক থেকে আফ্রিকা মহাদেশ বিচ্ছিন্ন হয়ে যায়। চারিদিকের উত্তাল প্রাকৃতিক অস্থিরতার মধ্যে আফ্রিকার জন্ম হয়েছিল। আনলো তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, কাকে কেন বনস্পতির নিবিড় পাহারায় বাঁধা হয়েছিল? উত্তর হলো, এখানে আফ্রিকা মহাদেশকে বনস্পতির নিবিড় পাহারায় বাঁধার কথা বলা হয়েছে। কেন বলা হয়েছে দেখো, প্রাচীর ধরিত্রীর বুক থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর আফ্রিকা এক দুর্ভেদ্য নির্জন ভৌগোলিক বেষ্টনীর মধ্যে পড়ে যায়। চারিদিকের বিশাল এবং ঘন অরণ্য, বড় বড় গাছ, যেগুলো বনস্পতি বলা হয়, তাকে যেন বাইরের জগৎ থেকে সম্পূর্ণ আড়াল করে রেখেছিল। প্রকৃতির এই দুর্গম পাহারা আফ্রিকার নিজস্ব স্বাতন্ত্র ও রহস্যময়তাকে রক্ষা করার জন্যই তৈরি হয়েছিল। কৃপণ আলোর অন্তঃপুরে, কৃপণ আলো বলা হয়েছে কেন? অন্তঃপুর শব্দটির তাৎপর্য কি? দেখো, কৃপণ আলো বলতে কি বোঝানো হয়েছে? আফ্রিকা মহাদেশ ছিল ঘন, নিবিড় এবং আদিম অরণ্যে ঢাকা। এই অরণ্যের বড় বড় গাছের পাতার ছাউনি ভেদ করে সূর্যের আলো সহজে মাটির নিচে পৌঁছতে পারত না। আলো সেখানে অত্যন্ত কম বা দুর্লভ ছিল বলেই কবি তাকে কৃপণ আলো বলেছেন। অন্তঃপুর, অন্তঃপুর বলতে রাজবাড়ির ভেতরে বা অন্দরমহলকে বোঝায়। এখানে আফ্রিকা ঘন 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 জঙ্গল ঘেরা দুর্গম অঞ্চলকে বোঝানো হয়েছে, যা বাইরের সভ্য পৃথিবীর আলো ও কোলাহল থেকে সম্পূর্ণ দূরে এক অন্ধকার অন্তরালে লুকিয়েছিল। দেখো, পরের প্রশ্ন, সেখানে সম্ভাষণ করছিলে তুমি দুর্গমকে, সেখানে বলতে কোন জায়গার কথা বলা হয়েছে? সে কিভাবে দুর্গমকে সম্ভাষণ করছিল? সেখানে বলতে আফ্রিকার সেই কৃপণ আলোয় ঢাকা নিবিড় অরণ্যে ঘেরা আদিম রহস্যময় অন্তরালের কথা বলা হয়েছে। দুর্গমকে সম্ভাষণ, বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন আফ্রিকা প্রকৃতির রহস্যের জাদুমন্ত্রে নিজের মনের অন্তরালে দুর্গমকে চেনার চেষ্টা করছিল। সে প্রকৃতির দৃষ্টিটির জাদু ও জটিলতাকে চিনে নিচ্ছিল এবং নিজের রূপকে উগ্র ও বিভীষিকাময় করে তুলে প্রকৃতির রুদ্র ও ভয়ঙ্কর রূপকে উপহাস করার মাধ্যমে দুর্গমকে সম্ভাষণ জ্বালাচ্ছিল। পরের প্রশ্ন, সংখ্যাকে চাচ্ছিলে তুমি হার মানাতে, কে সংখ্যাকে হার মানাতে চেয়েছিল, কীভাবে সে তা করতে চেয়েছিল? দেখো, আফ্রিকা মহাদেশ যা আফ্রিকার আদিম জনজাতি সংখ্যাকে হার মানাতে চেয়েছিল। কিভাবে? দেখো, আফ্রিকা নিজেকে উগ্র ও ভয়ঙ্কর সাজে সাজিয়ে তুলেছিল। সে নিজের রূপকে বিভীষিকার প্রচণ্ড মহিমায় প্রকাশ করে এবং বিরূপের শ্লেষে তাণ্ডব নৃত্য মেতে ওঠে। মনের ভেতরে সমস্ত ভয় ও শঙ্কাকে জয় করতে চেয়েছিল, যাতে কোনো বাহ্যিক শক্তি তাকে ভয় দেখাতে না পারে। দেখো, পরের প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশ্নটা এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা? তাদের লোহার হাতকড়ি নিয়ে আসার তাৎপর্য কী? দেখো, ওরা বলতে ইউরোপের সাম্রাজ্যবাদী ঔপনিবেশিক পাশ্চাত্য অত্যাচারী শাসকদের বোঝানো হয়েছে। হাতকড়ি নিয়ে আসার তাৎপর্য, সভ্যতার দাবিদার এই ইউরোপীয় শক্তিগুলো আফ্রিকার প্রাকৃতিক সম্পদ লুট করতে এবং সেখানকার সরল আদিম অধিবাসীদের কৃতদাসে পরিণত করতে এসেছিল। লোহার হাতকড়ি হলো পরাধীনতা, নিষ্ঠুর শোষণ ও অমানবিক নির্যাতনের প্রতীক, যা দিয়ে তার আফ্রিকার স্বাধীনতা কেড়ে নিয়েছিল। নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, কাদের নখের কথা বলা হয়েছে? তাদের নেকড়ের সঙ্গে তুলনা করার কারণ কি? দেখো, অত্যন্ত এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কাদের নখের কথা বলা হয়েছে? দেখো, আফ্রিকার বুকে হানা দেওয়া বর্বর ও লোভী ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের নখের কথা বলা হয়েছে। তুলনার কারণ, আফ্রিকার জঙ্গলে থাকা বন্য নেকড়েরা ক্ষুধার তাড়নায় হিংস্র হয়, কিন্তু এই তথাকথিত সভ্য অত্যাচারী মানুষগুলোর লোভ ও হিংস্রতা পশুর চেয়েও ছিল ভয়ঙ্কর।
তাদের এই নির্লজ্জ অমানসিক অত্যাচার ও পাশবিক প্রবৃত্তি আফ্রিকার বন্য নেকড়ের হিংস্রতাকেও হার মানিয়েছিল বলেই কবি এই তুলনা করেছেন। দেখো পরের প্রশ্ন, দর্পিত অন্যায়কারী মানুষের অন্ধত্বের চেয়েও অন্ধ। মানুষ বলতে কাদের বোঝানো হয়েছে, তাদের অন্ধত্বের কারণ কি? এখানে সাম্রাজ্যবাদী ঔপনিবেশিক ইউরোপীয় সাদা চামড়ার মানুষদের কথা বলা হয়েছে। অন্ধত্বের কারণ, এই শক্তিগুলো নিজেদের অত্যন্ত সভ্য এবং উন্নত মনে করত, কিন্তু ক্ষমতার অহংকার এবং সম্পদের লোভ তাদের এতটাই গ্রাস করেছিল যে তারা আফ্রিকার আদিম মানুষদের মানুষ বলেই গণ্য করেনি। তাদের এই উগ্র অহংকার ও চরম অনাবিকতা সাধারণ দৃষ্টিহীনতার চেয়েও ছিল ভয়ঙ্কর, কারণ তারা বিবেক ও মানবতার দিক থেকে সম্পূর্ণ অন্ধ হয়ে গিয়েছিল। দেখো পরের প্রশ্ন, চিরচিহ্নিত হয়ে রইল তোমার অপমানিত ইতিহাসে। কার অপমানিত ইতিহাস কিভাবে তা চিরচিহ্নিত হয়ে রইল? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কার ইতিহাস? দেখো এখানে শোষিত, লাঞ্ছিত এবং নির্যাতিত আফ্রিকা মহাদেশের ইতিহাসের কথা বলা হয়েছে। চিরচিহ্নিত হওয়ার কারণ কি? সাম্রাজ্যবাদী দস্যু দল যখন আফ্রিকায় প্রবেশ করে তখন তারা সেখানকার আদিবাসীদের উপর অকথ্য নির্যাতন চালায়। তাদের চাবুকের আঘাতে আফ্রিকার মাটি রক্তাক্ত হয়, আর আদিবাসীদের চোখের জল ও রক্ত মিশিয়ে আফ্রিকার ধূলি কদর্য বা পঙ্কিল হয়ে ওঠে। দস্যুদের কাটামারা জুতোর তলায় সে রক্ত কাদার দাগ আফ্রিকার ইতিহাসে এক চিরস্থায়ী কলঙ্ক ও অপমানের চিহ্ন হিসেবে থেকে গিয়েছিল। পরের প্রশ্ন, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায়, সেই মুহূর্তে বলতে কোন সময়ের কথা বলা হয়েছে? তখন সমুদ্র পাড়ে কি চলছিল? দেখো সেই মুহূর্তে যখন আফ্রিকা মহাদেশের ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের চাবুকের আঘাতে মানুষ রক্তাক্ত হচ্ছিল এবং অমানবিক অত্যাচার চলছিল, ঠিক সেই একই সময়ের কথা বলা হয়েছে। দেখো সমুদ্র পাড়ে পরিস্থিতি, সেই সময় সমুদ্রের ওপারে অত্যাচারী দেশগুলোতে অর্থাৎ সাম্রাজ্যবাদী দেশগুলোতে তখন সম্পূর্ণ বিপরীত শান্ত চিত্র ছিল। সেখানে দেবালয়ে ঘণ্টার ধ্বনিতে পুজো হচ্ছিল, শিশুরা মায়ের কোলে পরম শান্তিতে খেলছিল এবং কবিদের গানে গানে সৌন্দর্য, প্রেম ও কল্যাণের আরাধনা চলছিল। এটি কবি সভ্য দুনিয়ার চরম ভণ্ডামিকে তুলে ধরতে ব্যবহার করেছেন। দেখো পরের প্রশ্ন, সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটা, এসো যুগান্তের কবি। যুগান্তের কবিকে কবি তাকে কেন আহ্বান করেছেন? যুগান্তের কবি, যিনি এক যুগের অবসান ঘটিয়ে নতুন সর্বজনীন মানবিকতার যুগের সূচনা করেন এবং সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সত্যের বাণী প্রচার করেন, তিনিই হলেন যুগান্তের কবি। আহ্বানের কারণ, সাম্রাজ্যবাদী অত্যাচারে ক্ষতবিক্ষত আফ্রিকা তথা বিশ্ব মানবতা যখন যন্ত্রণায় কাতরাচ্ছে, তখন সমস্ত হিংসা ও পাপের অবসান ঘটাতে কবি এক নতুন যুগের কবিকে আহ্বান করেছেন। তিনি চান সেই কবি জেনে এসে লাঞ্ছিত আফ্রিকার পাশে দাঁড়ান এবং সভ্য সমাজের হয়ে ক্ষমা প্রার্থনা করেন এবং বলেন, ক্ষমা করো। দেখো পরের প্রশ্ন, মানহারা মানবীর দ্বারে। মানহারা মানবীকে তাকে কেন এই আখ্যা দেওয়া হয়েছে? মানহারা মানবী, রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতায় মানহারা মানবী বলতে লুণ্ঠিত অত্যাচারিত আফ্রিকা মহাদেশকে বোঝানো হয়েছে। আখ্যার কারণ, ইউরোপীয় দস্যুরা আফ্রিকার স্বাধীনতা হরণ করেছিল, তারা সম্পদ লুটে নিয়েছিল এবং সেখানকার অধিবাসীদের ওপর পশুর মতো আচরণ করেছিল এবং তাদের কৃতদাস বানিয়েছিল। একটি নারীর সম্মান হরণ করলে সে যেমন মানহারা হয়, ঠিক তেমনি আফ্রিকার সমস্ত গৌরব, সম্মান ও মানবিক অধিকার ধূলিসাৎ করে দেওয়া হয়েছিল বলেই তাকে মানহারা মানবী বলা হয়েছে। দেখো বন্ধুরা, এই 11 নম্বরের যে প্রশ্নটা, এসো যুগান্তের কবি, এখানে সেম প্রশ্ন থাকতে পারে যে সেই হোক সভ্যতার শেষ পুণ্যবাণী, এইটাই লিখতে হবে, যে আনসারটা এখানে লেখা আছে। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ক্লাস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং এই ধরনের ভিডিও প্রস্তুতির জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো।